শোনো, আমাদের এর আগের দিনে পড়েছিলাম ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কোত্থেকে উৎপত্তি লাভ করছে, ক্রোমোজোমের স্থান কোথায়, অবস্থান কোথায় জেনে নিয়েছি। কোথায় বলো তো? ক্রোমোজোম হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয় জালিকার ভেতরে থাকে, তাই তো? তো সেই নিউক্লিয় জালিকার ভেতরে যখন ক্রোমোজোম থাকছে, ওখানে কিন্তু ক্রোমোজোমের আকারটা এক্স এর মতো, তো এক্স এর মতো আকার থাকছে না। যখন কোষটা ভাঙতে যাচ্ছে তখনই শুধুমাত্র এক্স এর মতো আকারটা নিচ্ছে। বোঝা গেল? কিন্তু এমনি নর্মাল অবস্থায় একটা কোষ যখন নর্মাল থাকে তখন কোষের যে আকারটা, ওই মানে সরি, ক্রোমোজোমের যে আকারটা এক্স আকৃতির থাকে না, তাই তো? কেমন থাকে? পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। ওটার নাম আমরা বলছি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন সূত্র। সূত্র মানে সুতোর মতো অংশ, পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে তাই। আর ওই পেঁচানো যে আছে অংশগুলো যখন বেশি কুণ্ডলীকৃত হয়ে যায়, অধিক কুণ্ডলীকৃত আর বেশি পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে, তখন এরকম আকার ধারণ করলে তার নাম হচ্ছে ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমটা আমরা আঁকছি এভাবে দেখতে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে এমনি ক্রোমোজোমটা থাকছে, দেখতে পাচ্ছ, এটার নাম কি? ক্রোমোজোম। এই যেই অংশগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আছে সেগুলোর নাম কি? অ্যাকচুয়ালি ক্রোমাটিন জালিকা, তাই তো? এই ক্রোমাটিন জালিকা যখন বেশি মানে পেঁচিয়ে থাকছে তখন এমন আকার হচ্ছে, আর যখন মোটামুটি এরকম থাকছে ছড়িয়ে ছিটিয়ে এমনি, তখন এটার নাম কি বলতো? তখন এটার নাম হচ্ছে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা। তাহলে এইরকম অংশগুলো এরকম অবস্থান কখন করছে? যখন এই কোষটা যখন ভাঙতে রেডি হচ্ছে ঠিক তখন, বা যখন কোষটা ভাঙছে তখন। বুঝতে পেরেছ? তো যাই হোক, তো আমরা এতটা তো বুঝে গেলাম যে এই ক্রোমাটিন জালিকাগুলো এখানে অল্প পেঁচিয়ে আর ক্রোমোজোমের মধ্যে বেশি পেঁচিয়ে। তাহলে এবার এই ক্রোমাটিন জালিকাগুলো, এগুলো তাহলে ক্রোমাটিন জালিকা, কিন্তু যখন নিউক্লিয়াসের ভেতরে আছে তখন নাম ক্রোমাটিন জালিকা, আর এখানে এসে নাম ক্রোমোজোম। আর ক্রোমোজোমের ভেতরে যে অংশটা আছে তখন তার নাম হচ্ছে ক্রোমোনিমাটা। কি বললাম? ক্রোমোনিমাটা। এটা খেয়াল রাখবে, এটার নাম হচ্ছে ক্রোমোনিমাটা। তার মানে এইখানটাতে, শোনো, মন দিয়ে শোনো, এই যে এটা আছে না, এই অংশটা খুব ধ্যান দিয়ে বোঝো। এই যে অংশটা আছে, এটা অংশের নাম কি? ক্রোমাটিড। এটা অংশের নাম ক্রোমাটিড। তাহলে এটার নাম ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের ভেতরে দুটো আছে ক্রোমাটিড, 1, 2। তাহলে এই ক্রোমোজোম হচ্ছে দুটো ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম, বা দুটো ক্রোমাটিড যুক্ত একটি ক্রোমোজোম। যদি এমন থাকে স্যার, এরকম আছে, তো এটাও কি একটা ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোমের মধ্যে একটি মাত্র ক্রোমাটিড। তো এটা হচ্ছে একটা ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম, এটা দুটো ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম। ক্লিয়ার? এই যে ক্রোমোজোম তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমের দুটো আছে ক্রোমাটিড। এই 1 নাম্বার এবং 2 নাম্বার ক্রোমাটিডকে একে অপরের সাপেক্ষে বলে সিস্টার ক্রোমাটিড। কি বলে? সিস্টার ক্রোমাটিড। কিন্তু যদি ভিন্ন ক্রোমোজোম নিয়ে আমি, ধরো এটা অন্য আরেকটা ক্রোমোজোম আছে মনে করো, এটা একটা ক্রোমোজোম আছে না? তাহলে এই ক্রোমোজোম, এটা নাম একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিডের সাপেক্ষে এটা ক্রোমাটিডের নাম হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। কথা বুঝলে? তাহলে নিজের ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড একে অপরের সাপেক্ষে সিস্টার ক্রোমাটিড, সিস্টার বোন, আর এর সাপেক্ষে ও নন সিস্টার ক্রোমাটিড, নিজের বোন নয়। বুঝতে পারলে কি পারলে না? ওকে, ফাইন। এবার আমরা দেখে নেব, এই যে বললাম, তাহলে এখানে একটা ভেতরে কি আছে? সুতো আছে, পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে। সেই সুতোটার নাম কি? ক্রোমোনিমাটা। এখানে একটা সুতো আছে, তার নাম কি? ক্রোমোনিমাটা। তাহলে ওই সুতোটার কতগুলো নাম দেখতে পাচ্ছ তোমরা? সুতোটা যখন থাকছে কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, তখন নিউক্লিয় জালিকা। ওর ভেতরে আরেকটা নাম কি? ক্রোমাটিন জালিকা। এখানে আসলে ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমাও বলে, ওটা এক বচন বহু বচন আর কি, ঠিক আছে? ক্রোমোনিমাটা। যখন এটাই যখন একসঙ্গে এমনি নাম, তখন নাম ক্রোমাটিড। আর এরকম পুরোটা একসঙ্গে নাম ক্রোমোজোম। এর সাপেক্ষে ও সিস্টার ক্রোমাটিড,
অবস্থা দুজন ক্রোমাটিড, কিন্তু এটা ছবির একসঙ্গে নাম ক্রোমোজোম। মানে যেমন আমি মনে করো, আমি যখন বলছি মানে গাছপালা মানুষজন নিয়ে বলছি, তো আমি একটা প্রাণী। আমি একটা কি প্রাণী। এবার পুরুষ এবং স্ত্রীর মধ্যে ভাগ করলে আমি পুরুষ হয়ে গেলাম, মানে আমারই নাম পুরুষ হয়ে গেলাম। এখানে পড়াচ্ছি তো শিক্ষক হয়ে গেলাম, কোনো অফিসে গেলাম তো অফিসার হয়ে গেলাম, মাঠে যাচ্ছি তো চাষি হয়ে গেলাম, বাজারে গেলাম তো ব্যবসায়ী হয়ে গেলাম। আমারই নাম পাল্টে যাচ্ছে না স্থান বিশেষে। তো এরকম সুতোটা এখানে আছে তো ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা, এখানে ভিতরে চলে আসলো তো ক্রোমোনিমাটা, একসঙ্গে বললাম তো ক্রোমাটিড, একসঙ্গে সবগুলো মিলে বলছি ক্রোমোজোম। ওই জিনিসগুলোই কত নাম ভেরিয়েশন হচ্ছে। বুঝতে পারছো কি পারছো না? দ্বিতীয় কথা হচ্ছে, এই সুতোটাকে যদি আমরা জুম ইন করে দেখি, ভেতরে কি দেখতে পাবো? ডিএনএ। কি দেখবো বলো? ডিএনএ। আর কি দেখতে পাবো? জিন দেখতে পাবো। ওই ডিএনএ এর ভেতরে কি আছে? জিন। তাহলে ডিএনএটার বিশেষ বিশেষ অংশে আছে। তো ডিএনএ দেখতে কেমন ছিল? তোমরা বলবে স্যার দেখতে এরকম ছিল, ঠিক না বেঠিক? মানে হেলানো সিঁড়ির মতো, এমনি সিঁড়িগুলো হয় না, যে পেঁচে পেঁচে সিঁড়ি থাকে, যে ওইরকম দেখতে হয়। তো এটার নাম ডিএনএ। এটা ডিএনএ মানে কি, এই যে সুতা আছে না, সুতাটা, সুতাটা আছে, জুম করে দেখছি সুতাটা এমনি মোটা সুতা আছে, এমনি জুম আউট করছি তো এমনি সুতা যাচ্ছে, এমনি সুতা, মানে এইটুকু জায়গাটা বড় করলে এমনি দেখাচ্ছে। বুঝতে পারছো কি পারছো না? আর এই যে ডিএনএটা আছে, ডিএনএর বিশেষ বিশেষ জায়গায় আছে কি জিন আছে। আর যেখানে যেখানে জিন থাকে সেই জায়গাটার নাম হচ্ছে লোকাস। কি নাম বলেছিলাম? লোকাস। তাহলে মোটামুটি এগুলো তো আইডিয়া তোমাদের আগে থেকে ছিল। নতুন যেটা জানলে সেটা হচ্ছে কি ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমা। তাহলে তোমরা বলো ক্রোমোনিমা আর ক্রোমাটিড একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম, বুঝে গেলে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে তোমরা দেখছো ক্রোমোনিমাটা, এখানে একটা ক্রোমোনিমাটা, সরি, এখানে একটা ক্রোমোনিমাটা, এখানে একটা ক্রোমোনিমাটা, মানে দুটো ক্রোমোনিমাটা এখানে এসে জয়েন লেগে গেছে, ঠিক আছে? তো খুব মন দিয়ে বোঝো। তো এই ক্রোমোনিমাটার দেখো তো এইরকম জায়গাগুলো বেশি ঘনত্ব আছে না? আছে কি আছে না? যেখানে যেখানে বেশি বেশি জায়গাটা ঘন ঘন আছে, সেই অধিক ঘনত্বযুক্ত যে অংশগুলো তার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। পেয়েছে না পাওনি? ক্রোমোমিয়ার। এতটা বুঝতে পেরেছো না পারোনি? তোমাকে যদি প্রশ্ন করা হয় আমাদের এক একটা কোষের ভেতরে এরকম কতগুলো থাকে? 46টা। এক একটা কোষের ভেতরে এরকম থাকছে কতগুলো? 46টা। এবার 46টা যে থাকছে এটা এক একটা কোষে, তো আমাদের শরীরে কতগুলো কোষ আছে? অনেক কোটি কোটি কোষ আছে। তাহলে প্রত্যেকটা কোষে কোষে কিন্তু এগুলো কিন্তু 46টা করে আছে। তাহলে আমার মানে শরীরে মোট যদি কোষ হয় 1 লাখ, তাহলে এখানে তাহলে এটা এক 1 লাখ যদি কোষ হয়, কথার কথা বলছি, তাহলে এক একটা কোষের মধ্যে আছে 46টা করে। তাহলে মোট কত ক্রোমোজোম হবে? 46 লাখ শরীরে মোট। কিন্তু পরীক্ষায় এমন প্রশ্ন দেবে না, পরীক্ষায় দেবে দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত। দেহ কোষ মানে এক একটা কোষে। তো কি উত্তর বলবে? 46টি, যার মধ্যে 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম। এতটা ক্লিয়ার মোটামুটি? ওকে, এবার দেখবো আমরা একটু ক্রোমোজোমের গঠন। তাহলে ক্রোমাটিড ক্লিয়ার তো নাকি? কোনো সমস্যা নেই বুঝতে ক্রোমাটিড কি জিনিস? ঠিক আছে, এবার দেখবো। আচ্ছা, আমি একটা ক্রোমোজোম আঁকার চেষ্টা করছি এখানে, হ্যাঁ, শোনো মন দিয়ে। তো এই ক্রোমোজোমটা আমি আঁকার চেষ্টা করছি, এই জায়গাটা আমি আঁকছি, হ্যাঁ। দেখো এটা কি একটা বলো? ক্রোমোজোম। আর এই রকম জায়গায় একটু অংশ খালি আছে। কোন জায়গাটা বলো তো? এটা এই জায়গাটা যেখানে জয়েন্টটা আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা কি বলো? ক্রোমোজোম। এটা একটা আদর্শ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের যেইটা খাঁজ আছে আছে না, খাঁজটা, এই খাঁজটার নাম হচ্ছে প্রাথমিক খাঁজ। কিটার নাম বলো? প্রাথমিক খাঁজ। স্যার প্রাথমিক কেন বলছে? এটাই প্রথম খাঁজ। বুঝছো, কখনো কখনো এই খাঁজটা ছাড়াও, এই খাঁজটা ছাড়াও অনেক সময় আরো এইরকম একটা জায়গায় খাঁজ দেখা যায়, এরকম জায়গায় আরেকটা খাঁজ দেখা যায়। তো এই খাঁজটার নাম হচ্ছে গৌণ খাঁজ, গৌণ বা সেকেন্ডারি, গৌণ।
খাঁজ। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার প্রাথমিক খাঁজ এর কাজ কি, গৌণ খাঁজ এর কাজ কি? এই যে প্রাথমিক খাঁজটা আছে, এই খাঁজটার অংশতে আছে একটা অংশ, মানে এইখানে একটা অংশ আছে, তার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, বা অনেক সময় প্রাথমিক খাঁজটার নামই হচ্ছে সেন্ট্রোমিয়ার। বুঝতে পারছো কি পারছো না? সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়? প্রাথমিক খাঁজে। তাহলে স্যার সেন্ট্রোমিয়ারের কাজ কি? তাহলে তাহলে সেন্ট্রোমিয়ারের কাজ যেটা প্রাথমিক খাঁজের কাজ সেটাই হবে। কাজ কি? কাজ কিছুই না, তুমি বলবে দুটো ক্রোমাটিডকে একসঙ্গে পরস্পরের সঙ্গে আটকে রাখে কে? সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চল সাহায্যে দুটো ক্রোমাটিড পরস্পর আটকে থাকে এবং একটা দুটো ক্রোমাটিড যুক্ত একটা ক্রোমোজোম গঠন করে। বুঝে গেলে? আর গৌণ খাঁজের কাজ কি স্যার? এই যে গৌণ খাঁজটা আছে, এই খাঁজটা কি করে, যখন একটা কোষ যখন ভাঙতে শুরু করে, ঠিক আছে, তো ভাঙার ফলে দেখবে ঘনীভূত হয়ে ও আবার দেখবে, মানে যখন কোষটা ভাঙবে, একটা কোষ যখন ভাঙতে রেডি হয়, তো কোষের ভেতরে কে আছে? নিউক্লিয়াস। আগে নিউক্লিয়াসটা ভাঙবে, ওটা ভেঙে দুটো হয়ে গেছে খণ্ড, এরপরে কে ভাঙবে? কোষের সাইটোপ্লাজমটা। যখন ভাঙা হয়ে গেল কমপ্লিট, ভাঙা হয়ে যাওয়ার পর আবার যখন দুটো খণ্ড হয়ে গেল, সে দুটো খণ্ডে আবার নতুন করে সেই নিউক্লিয়াসটা তৈরি হবে, যে দুটো খণ্ড হয়েছে। মানে আমি বলছি দেখো, ধরুন এটা একটা মানে ছোট নিউক্লিয়াস, এটা ছোট নিউক্লিয়াস, তাহলে এখানে এভাবে কি আছে, এখানে এখানে আছে তোমার ক্রোমাটিন জালিকাগুলো আছে, এরা আবার ঘনীভূত হয়ে কি হবে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হবে, এবং এইখানটাতে হবে কি বলতো? নিউক্লিয় লাস। বলেছিলাম একটা নিউক্লিয়াসের চারটা পার্ট বলেছিলাম, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় পর্দা। এইখানে নিউক্লিয় লাস তৈরি হবে। এই যে নিউক্লিয় লাসটা তৈরি করছে, এটা কে সাহায্য করছে? গৌণ খাঁজ। এই গৌণ খাঁজটাই নিউক্লিয় লাস বানাতে সাহায্য করে। এই জন্য এই গৌণ খাঁজকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। তাহলে এই গৌণ খাঁজের অপর নাম বলো নিউক্লিওলার অর্গানাইজার। মানে কি বলতো? অর্গানাইজ মানে যে বানাচ্ছে, আর অর্গানাইজার যে বানাচ্ছে। অর্গানাইজ মানে বানানো, তো অর্গানাইজার কিসের? নিউক্লিওলার। মানে নিউক্লিয় লাসটাকে বানাচ্ছে যে, তার নাম কি? নিউক্লিওলার অর্গানাইজার। বা একে এন থেকে এন, ঠিক আছে, নিউক্লিওলার অর্গানাইজার, ও থেকে অর্গানাইজার, আর হচ্ছে রিজিয়ন। কি বলো? রিজন মানে এলাকা বা এরিয়া, রিজন থেকে আর। তাহলে এন ও আর অঞ্চল কাকে বলে? গৌণ খাঁজকে বলা হয়। এইটা পরীক্ষায় গ্যারান্টি আসবে যে একটা ক্রোমোজোমের নিউক্লিওলার অর্গানাইজার রিজন কোন অঞ্চলটিকে বলা হয়? উত্তর হবে গৌণ খাঁজকে। কেন বলা হয়? নিউক্লিয় লাস গঠনে সাহায্য করে। যখন দুটো কোষ ভেঙে আলাদা কোষে রূপান্তরিত হয়, সেই রূপান্তরিত হয়ে যাওয়ার পরে যে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, সেই নিউক্লিয়াসের নিউক্লিয় লাস গঠনে সাহায্য করে। এই জন্য আমরা এনওআর বা গৌণ খাঁজের অপর নাম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। বুঝতে পেরেছ না পারোনি বুঝতে? আচ্ছা, এবার যেটা পড়াবো সেটা হচ্ছে কাইনেটোকোর কি জিনিস। শোনো, দেখো ভালো করে, এই যে অঞ্চলটা দেখছো, তাহলে এটা অঞ্চলের নাম কি? সেন্ট্রোমিয়ার, তাই তো নাকি? পেনটা নিয়ে, হ্যাঁ আগে বলো, খুব ভালো করে বোঝো, জাস্ট ছবি বুঝতে হবে এখানে। এটা অঞ্চলের নাম কি? সেন্ট্রোমিয়ার। জোরে বলো। সেন্ট্রোমিয়ারের কাজ কি? দুটো ক্রোমাটিডকে জুড়ে রাখে। হ্যাঁ, যুক্ত করা, ঠিক। তাহলে এই যে সেন্ট্রোমিয়ার রিজনটা আছে, বা প্রাথমিক খাঁজ যাকে বললাম আমরা, এই প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার মেয়ের অঞ্চলের এই রকম জায়গাতে একটা প্লেটের মতো অংশ আছে। কিসের মতো বলো? প্লেটের মতো। এটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কি বলবে? প্রোটিন দিয়ে তৈরি প্লেট সদৃশ, মানে প্লেটের মতো দেখতে যে অংশটি থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, দুটো ক্রোমাটিডেই থাকে, এর নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর কেন স্যার? শোনো মন দিয়ে, এদিকে বোঝো। কাইনেটোকোর এজন্যই যে এখান থেকে এরকম কিছু তন্তু থাকে। কি থাকে বলো? তন্তু থাকে, এরকম একটা কিছু তন্তু থাকে। তন্তু মানে কি স্যার? এক ধরনের সুতোর মতো অংশ থাকে। এর কাজ কি? এর নাম কি?
তন্তুটার নাম হচ্ছে বেম তন্তু বা মাইক্রোটিউবিউল বা অনুনালিকা। মাইক্রো কথার মানে হচ্ছে ছোট ছোট, দেখো ছোট ছোট আছে, আর টিউবিউল মানে হচ্ছে নালিকা। তো মাইক্রো টিউবিউল মানে অনুনালিকা, তাহলে ওর নাম কি বললাম? অনুনালিকা। স্যার কেন এমন নাম স্যার অনুনালিকা? কারণ এই নালিকাগুলো একসময় কি করবে জানো? এই মাঝ বরাবর ফাটল ধরাবে আর দিয়ে দুটো ক্রোমাটিডকে আলাদা করে দেবে। তাহলে এই যে বরাবর আছে দেখতে পাচ্ছি ভাবে বল, এবার টেনে মাঝ বরাবর কি করে বলো তো ভাগ করে দিবে আর দুটো আলাদা ক্রোমোজোম হয়ে যাবে। মানে তাহলে একটা ক্রোমাটিড চলে যাবে ওইদিকে আর একটা ক্রোমাটিড চলে আসবে এই দিকে। টানলো কি? অনুনালিকা। তো এই যে টানলো, তো এই টেনে কাজটা কখন হয়? যখন কোষটা ভাঙে। যখন ভেঙে গেল, তাহলে এই যে ক্রোমোজোমটা আছে ভাগ হয়ে গেল না? শোনো মন দিয়ে, তোরা গল্প করো না। তাহলে দুটো ক্রোমোজোম ভাগ হয়ে গেল। তাহলে বলো তো এরকম মোট কতগুলো ক্রোমোজোম আছে? 46টা। তাহলে 46টা ক্রোমোজোম ভাগ হবে কি হবে না? যদি ভাগ হয় তাহলে একটা কোষের ভেতরে বা একটা নিউক্লিয়াসের ভেতরে কতগুলো হয়ে গেল ক্রোমোজোম? 46-এর ডবল 92টা। তাহলে ওই যে 46টা হলো ওদিকে, তাই তো? আর বাকি যে 46টা এদিকে, এই দুটো ভাগ দুদিকে গিয়ে ওদিকে হয়ে গেলো আলাদা নিউক্লিয়াস, এদিকে আলাদা নিউক্লিয়াস। এখানে কটা হচ্ছে ক্রোমোজোম? 46টা। ওখানে কটা হলো? 46টা। যেটি পেলাম নতুন ক্রোমোজোম, সরি মানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমটা আমরা পেলাম, কটা ক্রোমাটিডওয়ালা? একটা ক্রোমাটিডওয়ালা। ওইদিকে একটা ক্রোমাটিডওয়ালা। পরে থেকে ওখানে আবার একটা থেকে দুটো হয়ে যাবে। তাহলে বলো তো এই মুহূর্তে যে দুটো নিউক্লিয়াস পেলাম, তাহলে এখানেও কটা ক্রোমোজোম? 46টা। ওখানেও 46টা। মাঝ বরাবর কোষটা ভেঙে গেল, দুটো আলাদা কোষ হয়ে গেল। তা দুটো আলাদা যে কোষ পেলাম, সেই দুটো কোষ একদম সেম টু সেম আগের কোষের মতোই আছে না নেই? এটার নামই হচ্ছে সদৃশ কোষ বিভাজন। এর ফলে আমাদের শরীরে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটায় যে কোষ বেড়েই যাচ্ছে, কোনো কোষে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে? হয়নি। কেন? এই যে মাঝ বরাবর কেটে দিয়ে সমান সমান রাখছে ক্রোমোজোমের সংখ্যাটা বলে, সেই শুরু থেকে শুরু করে আজ অবধি এবং ভবিষ্যৎ অবধি আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমের কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুবক থাকবে প্রজন্ম থেকে সুদূর দূর অবধি। কথা বুঝলে কি বুঝলে না কি বললাম কথাটা? এর মানেটা হচ্ছে আমাদের যতগুলো প্রজন্ম আসবে, মানুষ জাতি বা যে কোনো প্রাণী হোক না কেন, ক্রোমোজোমের সংখ্যাটা সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। এই মাঝ বরাবর কেটে দিয়ে আলাদা করে বানাচ্ছে ক্রোমোজোম। কথা বুঝলে না বুঝতে পারোনি? মোটামুটি মোটামুটি কিছুই না। ব্যাপারটা বোঝো সিম্পলি, যে ধরে নাও এই একটা কোষ আছে, কোষ এটা না, এটা এটা কোষ আছে। এর মধ্যে এইরকম এক্স যুক্ত কতগুলো আছে? কটা আছে? মোট 46টা আছে। আর এটা অংশের নাম কি? সেন্ট্রোমিয়ার। তো এই বরাবর এই যে আছে না, কারা এগুলো? মাইক্রোটিউবিউল বা অনুনালিকা। যদি মাঝ বরাবর কেটে দেয়, ভেঙে দেয়, তাহলে এখানে মোট ছিল কটা? 46টা। তাহলে এই মুহূর্তে উপরে কটা হয়ে গেলো তাহলে? 46টা। নিচে কটা হলো? 46টা। যখন মাঝ বরাবর ছিল তখন ছিল দুটো ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম। যখন ভেঙে গেল তখন হয়ে গেল একটা ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম। তাহলে উপরে কটা হয়ে গেল ক্রোমোজোম? 46টা। নিচে কটা হয়ে গেল? 46টা। মাঝ বরাবর ভেঙে দিলাম, দিয়ে এখানে তাহলে কটা হয়ে গেলো বলো তো? এখানে তাহলে হয়ে গেলো, দেখো 1 2 3 4 5 6, কটা আছে বলো? 46টা। তাহলে এখানে কটা আছে বলো? বুঝছো ব্যাপারটা? একটা ক্রোমাটিড করে হয়ে গেছে। তাহলে এখানে হয়ে গেল 46টা ক্রোমোজোম। 46টা ক্রোমোজোম মানে সিঙ্গেল করে একটা করে ক্রোমাটিড চলে এসেছে। তো ওটার নামও তো ক্রোমোজোম, একটা ক্রোমাটিডওয়ালা ক্রোমোজোম। তাহলে এই মুহূর্তে এখানে হলো কটা? 46টা। 46টা। এইভাবে আমাদের যতগুলো কোষ আছে সবটি কোষে সেম আছে ক্রোমোজোম কটা? 46টা। অনেকে তো ভাবতে পারে যে স্যার একটা কোষ যদি ভেঙে দুটো হয় তাহলে স্যার অর্ধেক হয়ে যাওয়ার কথা। অর্ধেক হবে না। এই ধরনের কোষ বিভাজনের নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা মুহূর্তে কোষ ভাঙছে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। এটাতে ক্রোমোজোম কি অর্ধেক হয় কি হয় না?
হয় না, অর্ধেক হয় না। কি হয়? সমান সমান কোষ থাকে। নাহলে তো এমন হতো কোষ ভাঙতে ভাঙতে একটা সময় গিয়ে আর ক্রোমোজোমই নাই আর। বুঝলে কথাটা কি বললাম? আচ্ছা, এবার আমরা দেখে নেব, এখন যেটা জানবো সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কোথায়। কোথায়? স্যার এখানে। কিন্তু সেন্ট্রোমিয়ারের অবস্থানটা নির্দিষ্ট নয়। হ্যাঁ, কি বলছিলাম? সেন্ট্রোমিয়ার। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ ছবিতে, এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ওরা পরস্পর জুড়ে আছে, পরস্পর জুড়ে আছে ক্রোমাটিড দুটো ক্রোমাটিড পরস্পর যুক্ত হয়ে আছে যে অংশে, তার নাম সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান সবসময় একই জায়গায় নাও থাকতে পারে, একই জায়গায় নাও থাকতে পারে। আমি একটা ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম নিচ্ছি, একটা ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম নিচ্ছি। তাহলে তোমরা বলবে যে স্যার তাহলে এটা তাহলে একটা স্যার কি ক্রোমোজোম, তাহলে এই জায়গাটা কোথায়? এইরকম জায়গা, তাহলে এটা ঠিক ঠিকঠাক মাঝে আছে। আমি আরো তিনটে নিচ্ছি স্ট্রাকচার ক্রোমোজোমের, কিন্তু সেন্ট্রোমিয়ারটা এক জায়গায় স্থির নয়। এটা হতে পারে এরকম, এটা আছে এরকম জায়গায় আছে, আরটা এরকম থাকতে পারে, আরটা এরকম হতে পারে। তাহলে তোমরা বলো তো, এখানে আমরা কটা এঁকেছি ক্রোমোজোম? 4টা। সবগুলো ক্রোমোজোম একটা ক্রোমাটিড যুক্ত, এবং সেই 4টা ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থান চারটাতে 4 জায়গায় আছে, সবগুলো কিন্তু এক জায়গায় নয়। এই জন্য এদের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য, মানে সেন্ট্রোমিয়ারের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এদের নামগুলো ভিন্ন ভিন্ন। এটা ঠিকঠাক কোথায় আছে? মিডিলে। তো এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটার নাম কি বলো? মেটাসেন্ট্রিক। মানে কি? মেটা মানে কি? মাঝামাঝি। এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। কথা বুঝলে কি বুঝলে না? কি নাম বললো? মেটাসেন্ট্রিক। তাহলে বলো তো, এইটা স্যার ঠিকঠাক মাঝে নাই কিন্তু মাঝের কাছাকাছি আছে, এটা অংশ মাঝামাঝি নাই কিন্তু মাঝের কাছাকাছি, এটার নাম সাব মেটাসেন্ট্রিক। এটার নাম কি বলো? সাব মেটা সেন্ট্রিক। আর এটা স্যার পুরোপুরি শেষ না, কিন্তু শেষের দিকে আছে, তো এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর এটা একদম সব শেষে আছে না, মানে একদম লেজে আছে, প্রান্তে আছে, এটা নাম টেলোসেন্ট্রিক। তার মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর নামগুলো পাল্টে যাচ্ছে। সেন্ট্রোমিয়ার যদি মিডিলে থাকে তো মেটাসেন্ট্রিক, মিডিলের কাছাকাছি তো সাবমেটাসেন্ট্রিক, শেষে সম্পূর্ণ তো টেলোসেন্ট্রিক, আর শেষের কাছাকাছি অ্যাক্রোসেন্ট্রিক। বুঝতে পেরেছ? তো এইভাবে কিন্তু আমরা সহজেই কিন্তু খেয়াল রাখতে পারবো। বুঝতে পেরেছ না পারোনি? এটা অনেক সময় এভাবে আমি সোজা এঁকেছি না, এটা বাঁকাও হতে পারে। এই অংশটা এমনও তো হতে পারে যে স্যার এটা এরকম দেখাচ্ছে, স্যার হতে পারে কি পারে না? কোথায় আছে? একদম মিডিলে। তো কি এটা বলো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কোথায় বুঝলে কি বুঝলে না? আচ্ছা, যদি এমন থাকে, আচ্ছা এবার, আচ্ছা এটাও এখানে, তাহলে এটা যদি বলি এরকম হবে না? দেখো তো, এটা হবে কি হবে না? কি সাবমেটাসেন্ট্রিক? এরা যদি বলি এরকম, দেখো তো, এটার নাম কি বলো? অ্যাক্রোসেন্ট্রিক। আর এটার নাম কি বলো? এটার নাম কি? টেলোসেন্ট্রিক।
এটা ঠিকঠাক দেখতে ভি এর মতো, তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে বলা হয় ভি আকৃতি সম্পন্ন ক্রোমোজোম। সাবমেটাসেন্ট্রিক দেখতে কি এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতো, আর টেলোসেন্ট্রিক আই এর মতো। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড। চলো দেখো, তাহলে ক্রোমোজোম কত রকমের হয়? 4 রকমের। কার উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সব আসছে কি আসছে না? ক্লিয়ার? এটা উল্টো ভি হয়ে গেছে না? ঘুরিয়ে দাও, ভি হয়ে যাবে, সোজা ভি হয়ে যাবে। ওকে ফাইন। হ্যাঁ, কোন হ্যাঁ, চলো প্রশ্ন আছে কিন্তু, যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কেমন সম্পন্ন হয়? ভি এল জে আই। এল, এল মানে কি? মানে কাছাকাছি মিডিলে, কিন্তু জে মানে কি একদম প্রায় শেষের দিকে, আর আই মানে কি একদম শেষে। ঠিক আছে, এবার মন দিয়ে একটা বোঝো যে রেস, এই যে আমাদের ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোম, এগুলো সবই ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটার এই যে শেষের যে অংশটা আছে, এই অংশটা শেষ আছে কি না, এটার নাম হচ্ছে লেজ। কি নাম বলো? লেজ মানে টেল, টেল মানে লেজ, বা জানো ভালো করে। তো এইটা অংশের নাম হচ্ছে টেলোমিয়ার। এটা যেমন সেন্ট্রোমিয়ার, এটার নাম টেলোমিয়ার। তাহলে এখানে এটার নাম কি? টেলোমিয়ার। এটার নাম টেলোমিয়ার, টেলোমিয়ার, টেলোমিয়ার। বলো বলো, সবগুলো কি এগুলো? টেলোমিয়ার। কিন্তু টেলোমিয়ারের শেষের অংশে এই রকম জায়গায় কিছুটা অংশ ফোলা থাকে, এটা অংশের নাম হচ্ছে স্যাটেলাইট। কি বলো? এই যে স্যাটেলাইট আছে, কিন্তু সবগুলো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকতে পারে, নাও থাকতে পারে। তো যেই ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তার নাম হচ্ছে স্যাট ক্রোমোজোম। তার নাম কি? স্যাট ক্রোমোজোম। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে স্যাট ক্রোমোজোম কাকে বলে, তোমরা সিম্পলি বলবে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ডান। এবারে যেটা জানবো সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এবং গঠন। ঠিক আছে, শোনো, দেখো ভালো করে লেখা আছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। এর মানে হচ্ছে ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি। এই শোনো, কথা বলো না। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এর মানে হচ্ছে ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি। যেমন আমি হচ্ছে একটা জীব, বহুকোষী জীব। তোমার জীবটা মানে আমার যে শরীরটা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তো এরকম এটা তো একটা ক্রোমোজোম, এ তো কোষের ভেতরে আছে। কোষের ভেতরে আছে নিউক্লিয়াস, তার ভেতরে আছে নিউক্লিয় জালিকা, তার ভেতরে আছে ক্রোমোজোম, মানে ওটাই ক্রোমোজোম বানাচ্ছে। তাহলে সেই ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি জানবো। তো সেটা হচ্ছে কি, ক্রোমোজোম হচ্ছে মেইনলি তোমার প্রোটিন দিয়ে তৈরি। কি বলো? প্রোটিন দিয়ে তৈরি। আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে ক্রোমোজোমের মেন দুটো উপাদান, একটা বললাম কি বলো? প্রোটিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। একদম ভালো করে এটা বুঝবে, হ্যাঁ, এটা তথ্য দিচ্ছে, তথ্য মানে এর সম্পর্কে কিছু জানার বিষয়। তাহলে ক্রোমোজোম যে আছে এর দুটো প্রধান অংশ, দুটো প্রধান। এক হচ্ছে কি বললাম? প্রোটিন, প্রোটিন, আর একটা কি বললাম? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এখন বক্তব্য হচ্ছে প্রোটিন আবার কত রকমের হয়? 2 রকমের হয়, একটা হচ্ছে হিস্টোন, একটা নন হিস্টোন। তাহলে প্রোটিনের যদি আমি ভাগ বলি এখন, এর ভাগ দুটো, একটা হিস্টোন প্রোটিন, আরেকটা হচ্ছে নন হিস্টোন। খুব ধ্যান দিয়ে বোঝো। এই যে বললাম একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আরেকটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন কোনগুলো আর নন হিস্টোন প্রোটিন কোনগুলো? মনে রাখবে, হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। কেমন বলো? এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির।
ক্ষারীয়, ক্ষারীয় কথার অর্থ হচ্ছে বেসিক। বেসিক স্যার কি করে এটা বুঝলেন বেসিক? অ্যাকচুয়ালি যখন আমরা কোনো যৌগ দেখি, অ্যাসিড দেখি আর না হয় বেসিক দেখি। অ্যাসিড কথার মানে হচ্ছে টক, আর বেসিক মানে হচ্ছে কি কষা। যেমন স্যার লেবুর রস টক খেতে, এর মধ্যে অ্যাসিড আছে, এর মধ্যে অ্যাসিড আছে। কিন্তু সাবানের ফেনা, ওটা হচ্ছে কি সাবানটা কষা না, ওটা কি ওর মধ্যে আছে ক্ষার। আমরা প্রায় হামেশাই বলি সাবান বেশি মুখে মেখো না, ক্ষার আছে সাবানে। চুলে বেশি সাবান দিও না, সাবানে ক্ষার আছে। তো এই ক্ষারটাকে আমরা বলি বেসিক, মানে বেস। তো এই জন্য এখানকার যে প্রোটিনগুলো, এই যে প্রোটিনগুলো যেগুলো হিস্টোন প্রোটিন সেগুলো ক্ষারীয় প্রকৃতির, আর যেগুলো নন হিস্টোন প্রোটিন সেগুলো হচ্ছে কি আম্লিক প্রকৃতির। এগুলো কি বলো? আম্লিক প্রকৃতির। আম্লিক মানে কি টক। কথা বুঝলে কি বুঝলে না? তো শোনো মন দিয়ে, এই যে ক্ষারীয় প্রকৃতির প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো পরিমাণে বেশি থাকবে। কত? 45%। বলছে 45% থাকছে কি ক্ষারীয় প্রকৃতির প্রোটিন, আর যেটা নন স্টোন যেটা আছে এটা 5% থাকে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এই যে আছে হিস্টোন জাতীয় প্রোটিনগুলোর কয়েকটা এক্সাম্পল আসতে পারে। তো কি কি এক্সাম্পল হতে পারে? একটা হচ্ছে আর্জিনিন, একটা আর্জিনিন, একটা হচ্ছে হিস্টিডিন, আর একটা লাইসিন। ঠিক আছে, এবার যদি আমি বলে দিই নন হিস্টোন প্রোটিনগুলো, তাহলে একটা হচ্ছে একটা হচ্ছে টাইরোসিন। ঠিক আছে, টাইরোসিন, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, একটা কি টাইরোসিন। কিন্তু খেয়াল রাখবে পুরুষদের ক্ষেত্রে, এই পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুতে যে ক্রোমোজোম থাকে, শুক্রাণুতে যে ক্রোমোজোম থাকে সেখানে কিন্তু এই হিস্টোন প্রোটিনের পরিবর্তে যেটা থাকে, কি থাকে? প্রোটামিন। কি থাকে বলো? প্রোটামিন। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এগুলো হচ্ছে সমস্তগুলো রাসায়নিক উপাদান, মানে এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু ক্রোমোজোমটা তৈরি। তো এর মধ্যে শুধুমাত্র আমরা প্রোটিনটাই আলোচনা করেছি। কি বলো? প্রোটিনটাই আলোচনা করেছি, তাহলে একটা মাত্র ভাগ বলেছি। খুব ধ্যান দিয়ে বুঝছো না বুঝছো না তোমরা? তাহলে আমরা যে বললাম ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, মানে কি কি উপাদান দিয়ে তৈরি, তার মধ্যে একটা পেয়েছি কি বলো? প্রোটিন। এবার যদি বলে 2 নাম্বার, তাহলে বলবো কি বলো? এবার বলবো 2 নাম্বার, তাহলে কি নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড আছে, এরা 2 রকমের হয়ে থাকে। কি বলো? 2 রকমের। কি কি বলো? একটা ডিএনএ অথবা আরএনএ। তোমরা জানো যেগুলো উন্নত জীব, যারা উন্নত জীব ওদের ক্ষেত্রে কি থাকে? ডিএনএ। আর যারা অনুন্নত তাদের কি থাকে বলো? আরএনএ। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড বললাম, ডিএনএ এবং আরএনএ, এগুলো আবার কি কি দিয়ে তৈরি? এগুলো আবার 3টে উপাদান দিয়ে তৈরি। কি বললাম বলো? 3টে উপাদানের তৈরি। খুব মন দিয়ে শোনো খালি, তাহলেই বুঝে যাবে। খুব দারুণ জিনিসটা বোঝার। হ্যাঁ, তাহলে এই যে বললাম নিউক্লিক অ্যাসিড, এর হচ্ছে 3টে উপাদান। কি কি স্যার? একটা হচ্ছে শর্করা, একটা কি বললাম বলো? শর্করা, একটা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, আর একটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। 3টে উপাদান দিয়ে তৈরি নিউক্লিক অ্যাসিড। তা কি কি বললাম? তার সবার প্রথমে যার নাম নিলাম সেটা হচ্ছে কি শর্করা। কি নিলাম বলো? শর্করা। আর কি নিলাম বলো 2 নাম্বার? সেটা হচ্ছে কি বলো? নাইট্রোজেন বেস বা ক্ষারক। এটা ক্ষারক লিখছি বাংলাতে, তোমরা যেহেতু বুঝছো, ইংলিশে বেস বলে, BASE, বেস। এটা পেলাম একটা। আর যা 3 নাম্বার যেটা পেলাম সেটা কি বলো? ফসফরিক অ্যাসিড। এবার আমাদের জেনে নিতে হবে যে শর্করাগুলো কেমন ধরনের হয়। ঠিক আছে, 5টা কার্বন যুক্ত শর্করা।
স্যার শর্করা কি জিনিস? শর্করা মানে হচ্ছে সিম্পল পাতি কথায় সুগার। সুগার, তো সুগার মানে শর্করা। যেমন কি মানুষ বলে সুগার হয়েছে তো ভাত খাওয়া বন্ধ করো, তো ভাতটা কি সুগার? ভাতটা একটু চিনি, সুগার। গ্লুকোজ, সুগার। তাহলে এখানে যেমন যেমন গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এর মানে সি কটা আছে? ছটা। C6H12O6, তাহলে সি আছে ওটা ছটা, কিন্তু এখান থেকে কটা হলো? পাঁচটা। তাহলে 5C লিখতে পারি, মানে পাঁচটা কার্বন যুক্ত শর্করা। ঠিক আছে, এবার আমরা শর্করার ভাগ আরো দেখতে পাবো যখন আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখবো একরকম আর আরএনএ এর ক্ষেত্রে একরকম। তখন আমরা দেখবো এখানে এই যে শর্করা আছে এটা কি? ডিঅক্সিরাইবোজ, আরএনএ তে রাইবোজ জাতীয়। এটা আমরা পরে আলোচনা করছি। আগে দেখে নিব নাইট্রোজেন ক্ষারক বা বেসগুলো কি কি রকমের হতে পারে। এরা হচ্ছে মেইনলি দুই রকমের ক্ষারক থাকে। কি কি বলতো? একটা হচ্ছে পিউরিন, একটা পিরিমিডিন। শোন, খুব মন দিয়ে শোনো। একটা তাহলে কি বললাম? পিউরিন, আর একটা পিরিমিডিন। এই পিউরিনের মধ্যে আবার আরো ভাগ আছে দুটো। একটা হচ্ছে কি বলো? অ্যাডিনিন, একটা গুয়ানিন। আর এর মধ্যে আছে তিনটে, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। দেখো তাহলে কটা আছে পিউরিন বলো? দুটো। অ্যাডিনিন, একে আমরা লিখবো এ দিয়ে, আরটা কি বলো? গুয়ানিন, একে লিখবো জি দিয়ে। ঠিক। আর যেটা হচ্ছে পিরিমিডিন, এর আবার তিনটে আছে। একটা হচ্ছে বলো থাইমিন, একটা সাইটোসিন, একটা হচ্ছে ইউরা সিল। এখানে একটা ব্যাপার আছে, দেখো স্যার সবগুলো লিখেন কালো অক্ষরে, একে নীল দিয়ে, কেন জানো? বলছে এই জিনিসটা ডিএনএ তে থাকে না। এই থাইমিনটা ডিএনএ তে থাকে না। কি থাকে? এটা থাকে এই মানে কি বলে জানো, মানে সরি, ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ থাকে না। ওই আরএনএ তে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। তাহলে যেমন থাইমিন তাহলে কি টি দিয়ে, সাইটোসিন সি দিয়ে, আর ইউরাসিল ইউ দিয়ে। খেয়াল রাখবে যে এই থাইমিনটা কিন্তু আরএনএ তে থাকে না, তো এর পরিবর্তে কে থাকে বলো? ইউরাসিল থাকে। ঠিক আছে, তাহলে এটা সবগুলো ডিএনএ, এ ডিএনএ তে থাকে না। ওকে, এ ডিএনএ তে থাকে না। আরএন, বারবার ভুল লিখছি, এটা আরএনএ তে থাকে না, এর পরিবর্তে কে থাকে? ইউরাসিল। হ্যাঁ, ঠিকই বলতে গিয়ে ভুল লিখে দিচ্ছে বারবার। শোনো, মোটামুটি ক্লিয়ার তাহলে। এবার বলছে এই যে আছে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি পিউরিন? তো অ্যাডিনিন আর গুয়ানিন। নিচের কোনটা পিরিমিডিন? থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। এবার এই যে অ্যাডিনিন আর গুয়ানিন, এদের যে মোট সংখ্যাটা মানে এ প্লাস জি, আর এদিকে থাইমিন আর সাইটোসিন, থাইমিন প্লাস সাইটোসিন, এদের যে মানে সংখ্যাটা, যে অনুপাতটা সব সময় সমান থাকে। এই যে সমান থাকছে, এটাকে আমরা বলছি চারগোফের নীতি। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে চারগোফের নীতিটা কি, তাহলে বলবে এই যে পিরিমিডিন আর পিউরিন বেসগুলো আছে তার যে অনুপাতটা কত? 1। এটার নামই হচ্ছে চারগোফের নীতি। বুঝা গেল না? ওকে, দেখো বইটা দেখো বা লিখবে, এটা কি লেখো। তো যেটা আমরা পেলাম খুব মন দিয়ে বোঝো, তাহলে তোমাদের এখানে প্রশ্ন কিন্তু আসবে যে প্রোটিন যেগুলো হিস্টোন প্রকৃতির কি কি আছে? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন হয়ে গেল। নন হিস্টোন প্রোটিন কারা? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন। ওকে, এবার যদি বলে পুরুষদের শুক্রাণুতে যে ক্রোমোজোম থাকে তার নাম কি? প্রোটামিন। মানে এই যে ক্রোমোজোমগুলো প্রোটামিন, মানে এখানে প্রোটিন থাকে না। ওকে, নিউক্লিক অ্যাসিড যে আছে এটা কার অংশ? ডিএনএরই অংশ।
এই যে নিউক্লিক অ্যাসিড যে আছে এটা কি মানে ডিএনএ আরএনএ অংশ। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ছে কি কি বলো? শর্করা পড়ছে, নাইট্রোজেন ক্ষারক অর্থাৎ ফসফরিক অ্যাসিড। এই যে নাইট্রোজেন আমরা বলছি বেসটা বলছি, এটা কত রকম হতে পারে? দুই রকম, একটা পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিনটা দুটো, অ্যাডেনিন আর গুয়ানিন। আর যেটা পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। কিন্তু আরএনএতে তোমার গিয়ে থাইমিনের পরিবর্তে কি থাকে বলো? ইউরাসিন থাকে। ক্লিয়ার তাহলে? আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, এবার যদি একটা ডিএনএ এর স্ট্রাকচার আমরা আঁকি তো কেমন দেখাবে, ওটা আমরা নেক্সট ডে দেখবো, ঠিক আছে?